আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো অন্তরীকরণ নিয়ে। অন্তরীকরণ কেন আমরা শিখব? অন্তরীকরণ এজন্যই শিখব যে অন্তরীকরণ ছাড়া ফিজিক্স অচল। ফিজিক্সের সকল কনসেপ্টে আমরা দেখব, এর পরবর্তী যে অধ্যায়গুলো আছে সকল কনসেপ্টে এই অন্তরীকরণ অথবা যোগীকরণ প্রায়ই কাজে লাগবে। এই জন্য আমরা অন্তরীকরণ শিখব। তো শুরু করা যাক। অন্তরীকরণের ইংরেজি হলো ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন কোন শব্দ থেকে? ডিফারেন্সিয়েশন এসেছে ডিফারেন্সিয়েট থেকে। ডিফারেন্সিয়েট মানে কি? ডিফারেন্সিয়েট মানে হলো পার্থক্য করা। পার্থক্য করার আরেকটি মানে বাংলা অর্থ কি? অন্তর করা। সেই অন্তর করার যে নাউন বা বিশেষ্য যে শব্দটা সেটা হচ্ছে অন্তরীকরণ। তাহলে আমরা এই অন্তরীকরণ শুরুর আগে দেখব সেটি হলো সরলরেখার ঢাল কি। আমরা সরলরেখার ঢাল কি এখান থেকে শুরু করে অন্তরীকরণে একদম বেসিক লেভেল পর্যন্ত চলে যাব। তারপরে অন্তরীকরণের কিছু বেসিক ফর্মুলা দেখব। তারপরে অন্তরীকরণের কিছু বেসিক ব্যবহার দেখব। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, যে সরলরেখার ঢাল। তো এখানে একটা আমি অক্ষ ব্যবস্থা করা হয়েছে, যেটা এক্স অক্ষ, এটা অরিজিন মূলবিন্দু, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এর সরলরেখা। তো এই সরলরেখাটার ঢাল কিভাবে বের করা যায়? তাহলে আমরা এমনিতেই জানি যে সরলরেখার ঢাল মানে কি। সরলরেখার ঢাল মানে হচ্ছে সরলরেখাটি এক্স অক্ষের পজিটিভ দিক কোন দিকে? অবশ্যই এক্স অক্ষের পজিটিভ দিক এই দিকে, আর নেগেটিভ দিক হচ্ছে এই দিকে। তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে সরলরেখাটি যে কোণ তৈরি করে, এখানে কোণ তৈরি করেছে ধরলাম যে থিটা কোণ তৈরি করেছে। এই যে থিটাটা পেলাম, এই থিটার ট্যান থিটা যে মানটা হবে, এই মানটা হচ্ছে আমার ঢাল। এটাই হচ্ছে আমার কি? ঢাল। ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমার ঢালের সংজ্ঞা যেটা পেলাম সেটা হচ্ছে কি, যে কোনো সরলরেখা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের ট্যান থিটা, সেটাই হলো আমার ঢাল। এখন সরলরেখার ঢাল নির্ণয় করার ওই আমরা একটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি, জাস্ট থিটা নেব, থিটার ট্যান থিটা নেব। থিটা কি? থিটা হচ্ছে সরলরেখার সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণটা থাকে সেই কোণের ট্যান থিটাই হলো আমার ঢাল। এখন যদি বলা হয় কখন এরকম যে এই সরলরেখাটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু 3x মাইনাস 9, যদি বলা হয় যে এই সরলরেখাটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু 3x মাইনাস 9, এখান থেকে আমরা ইতিমধ্যেই 9-10-এ এসব শেখানো হয়েছে। সেটা হচ্ছে কি, যে সরলরেখার আদর্শ সমীকরণ হচ্ছে কি y ইকুয়াল টু mx প্লাস c। তো এই y ইকুয়াল টু mx প্লাস c এই সমীকরণে m হচ্ছে কি? m হচ্ছে ঢাল, আর c কি? c হচ্ছে y অক্ষের কর্তিত অংশ। তো এখানে এই সমীকরণটাকে আমি যদি এটার সাথে তুলনা করি, তাহলে এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি, যে m ইকুয়াল টু 3 আর c ইকুয়াল টু মাইনাস 9। তো এই c এর যে মানটা, এটা মানে আসলে কি মিন করছে? এটা মানে মিন করছে যে এই যে রেখাটা আছে, এই রেখাটা, এই যে অংশটুকু আছে, এই অংশটুকু মান হচ্ছে মাইনাস 9। এটা হচ্ছে আমার c। আর এই যে এমটা আছে, সেই এমটা হলো কি? এম হলো এই সরলরেখার ঢাল। তাহলে এম এর মান যদি 3 হয়, তাহলে এখান থেকে বলতে পারবো না যে এম মানে কি? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 3, বা বলতে পারবো না যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 3, বা থিটা ইকুয়াল টু 71.56 ডিগ্রি। তাহলে আমরা যেটা পাইলাম বা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, একটা সরলরেখার ইকুয়েশন থেকেই আমরা সরলরেখাটা ঢাল বের করতে পারি। কিভাবে? y ইকুয়াল টু mx প্লাস c আকারে আনার পর এই x এর সাথে যে অংশটা থাকবে সেটাই হচ্ছে আমার ঢাল, আবার ওই ঢাল ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা এটাও পেয়ে যাচ্ছি যে ওই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে সেটাও পেয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে সেটা হলো কি 71.56, অর্থাৎ এখানে যে থিটাটা পাইলাম সেই থিটার মান হচ্ছে 71.56 ডিগ্রি। তাহলে এক্সাম্পল হিসেবে যদি আরেকটি কথা বলা যায়, যদি বলা হয় এরকম যে একটা সরলরেখা আছে 2x প্লাস 9y ইকুয়াল টু 3, তাহলে এই সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করেছে? থিটার মান কত? অথবা যদি বলা হয় এখানে ঢালের মান কত, তাহলে আমি করবো কি, এই সরলরেখাটা কি কোন আকারে প্রকাশ করবো? সেটা প্রকাশ করবো এই আকারে, y ইকুয়াল টু mx প্লাস c আকারে। তো এটাকে y ইকুয়াল টু mx প্লাস c আকারে কিভাবে প্রকাশ করবো? তাহলে আমরা y ইকুয়াল টু সামথিং 9y ইকুয়াল টু
3 minus 2x বা y equal to 3 by 9 minus 2x by 9 উভয় পক্ষে আমরা হচ্ছে যে 9 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো y equal to minus 2 by 9 into x প্লাস হচ্ছে 3 by 9। আমি এটা কি করলাম y equal to mx plus c আকারে প্রকাশ করলাম। তাহলে এটুকু হচ্ছে আমার কি, এটুকু হচ্ছে আমার m আর এটা হচ্ছে আমার c। তাহলে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো এই যে y equal to যে m যে পেয়ে গেলাম, সেখানে m এর মান কত হলো, এখানে m এর মান হলো minus 2 by 9। তাহলে m এর মানটা হয়ে গেল। আর থিটা কিভাবে করতে হয়, থিটা হচ্ছে কারণ আমরা জানি যে m মানেই tan থিটা, m মানেই tan থিটা equal to minus 2 by 9। তাহলে এখান থেকে যেটা পাওয়া যায় থিটা equal to tan inverse minus 2 by 9 equal to minus 12.52 ডিগ্রি। তাহলে এখান থেকে যেটা বোঝা গেল থিটার মান যে পাওয়া যাচ্ছে minus 12.52, এটা মানে বোঝাচ্ছে, আমরা যদি এটা ক্লিয়ার করার চেষ্টা করি, যে আমার একটা সরলরেখা আছে, সেই সরলরেখাটি x অক্ষের সাথে minus 12.52 ডিগ্রি কোণ তৈরি করে। অর্থাৎ এখানে যেহেতু মেইন সরলরেখাটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে আমার মেইন জিনিস y equal to mx plus c, এখানে দেখতে পাচ্ছি c এর মান পজিটিভ আর ঢাল হচ্ছে নেগেটিভ। তো c এর মান পজিটিভ মানে সেটা আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, সরলরেখাটা এভাবে থাকতে পারে। সেটা হচ্ছে কিভাবে আছে, কিভাবে বুঝলাম, সেটা হচ্ছে এই যে মানটুক, এই মানটা দিয়ে আমার c, এখানে c এর মান কত 3 by 9 এটুক, আর এখানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা উৎপন্ন কোণ হচ্ছে minus 12.52 ডিগ্রি। এটা হচ্ছে নেগেটিভ কোণ, কারণ আমি এই দিক থেকে, এই অক্ষ থেকে আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছি, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে যেটা হয় সেটা হচ্ছে নেগেটিভ কোণ ধরতে হয়। এই তো। তাহলে এখন যদি বলা হয় যে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শিখলাম বা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, একটা সরলরেখার ইকুয়েশন থেকে আমরা বলে দিতে পারি সরলরেখাটির ঢাল কত। এখন যদি এরকম বলা হয় যে বক্ররেখার ঢাল কিভাবে বের করব, বক্ররেখার ঢাল কিভাবে বের করব, এক্সাম্পল হিসেবে যদি বলা যায় যে এটা একটা বক্ররেখা, এটা একটা বক্ররেখা, যদি বলা হয় এই বক্ররেখাটার এই পয়েন্টের ঢাল কত, অথবা যদি বলা হয় বক্ররেখাটার এই পয়েন্টের ঢাল কত, তাহলে আমি আসলে বুঝবোটা কি, আমি বুঝবো এটাই, সেটা হচ্ছে এই পয়েন্টের ঢাল মানে এই পয়েন্টে একটা স্পর্শক টানলে এই স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের tan থিটাটাই ঢাল। আবার যদি এই পয়েন্টে ঢাল চাই, তাহলে আমি কি করব, এই পয়েন্টে একটা স্পর্শক টানলে এই স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণটা tan থিটাই হলো ঢাল। তার মানে ঢাল মানে হচ্ছে যে কোনো পয়েন্টে যে স্পর্শকটা টানা হয় সেই স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের tan থিটাই হলো ঢাল। তাহলে এখন এই যে গ্রাফটাই গেছি আমি, এই যে গ্রাফটা আছে, প্রথমে যে গ্রাফটা আঁকলাম, এই গ্রাফের ইকুয়েশন যদি এরকম হয় যে y স্কয়ার ইকুয়াল টু 4x, যদি এরকম বলা হয়, আমার ইকুয়েশনটা হচ্ছে এরকম যে y স্কয়ার ইকুয়াল টু 4x, এই ইকুয়েশনের গ্রাফটা হচ্ছে দেখতে এরকম। এখন যদি বলা হয় যে এই গ্রাফের উপর x ইকুয়াল টু যেখানে 2 আছে, যেমন x ইকুয়াল টু 2 বলতে যে হয়তো বা এই পয়েন্টটা, এটা তো x ইকুয়াল টু 2, হয়তো বা যে এই পয়েন্ট আর এই পয়েন্ট যাচ্ছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট, দুটো পয়েন্টে আমার স্পর্শক যদি টানা হয়, দুটো পয়েন্টে যদি স্পর্শক টানা হয়, তাহলে এই স্পর্শক দুইটাতে ঢাল কত হবে, ঢালগুলো কিভাবে বের করা হয়, এটা কিন্তু সমস্যা। এই সমস্যা সমাধানের জন্যই অন্তরীকরণ হাজির হয়েছে। এই ইকুয়েশন থেকে কেন আমি সরলরেখার মতো করে y equal to mx plus c এই আকারে m বের করতে পারবো না, কারণ আমি যদি এটাকে রুট করে ফেলি উভয় পক্ষে, তাহলে y equal to পাওয়া যাচ্ছে 2√x, আর এখানে তো y এর উপর পাওয়ার 1, এখানে x এর উপর পাওয়ার 1, এখানে একঘাত ইকুয়েশন এটা, কিন্তু এটার উপর পাওয়ার তো হাফ, তার মানে আমি এটার সাথে এটা মিলাতে পারবো না। তাহলে সরলরেখা দেখে যেমন ইকুয়েশন দেখে বোঝা যায় যে এই সরলরেখাটির ঢাল কত, একইভাবে বক্ররেখাকে দেখে কিন্তু বোঝা যায় না যে এটা ঢাল কত হতে পারে যে কোনো পয়েন্টে। তাহলে এই সমস্যা সমাধানের জন্য অন্তরীকরণটা হাজির হয়েছে। তা অন্তরীকরণের যে বেসিক যে ধারণা, সেই ধারণা নিয়েই আজকের আলোচনা। তারপর আমরা কিছু ফর্মুলা দেখব, ফর্মুলা দেখে কিছু অ্যাপ্লিকেশন দেখব, তাহলে বোঝা যাবে যে কেন অন্তরীকরণ ব্যবহার করা হয়। y স্কয়ার ইকুয়াল টু 4x, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের যে কোনো পয়েন্টে স্পর্শকের ঢাল বের করতে গিয়ে আমরা কি সমস্যা ফেস করলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে সরলরেখার মতো করে প্রকাশ করা যায় না।
তাহলে কি করবো, এটাকে একটু অন্যভাবে করতে হবে অন্তরীকরণটা। তাহলে এটা কি করতে হবে, এটা অন্যভাবে একটা অ্যাপ্লাই করে আমাকে ঢালটা বের করে ফেলতে হতে পারে। যেমন আমি এক্সাম্পল হিসেবে যদি বলি কখনো, যেমন এই একটা গ্রাফ বোঝা যাচ্ছে, এটা একটা সাইন ওয়েভের গ্রাফ, অর্থাৎ এটা সাইন এক্স ওয়াই ইকুয়াল টু সাইন এক্স যদি হয়, তাহলে এটা গ্রাফ হচ্ছে এরকম পাওয়া যায়, এদিকে যদি এক্স থাকে আর এদিকে যদি ওয়াই থাকে, এটা আমি ধরলাম। এখন যদি বলা হয় যে এই পয়েন্টে ঢাল কত, যদি চাই যে এই পয়েন্ট ঢাল কত, তাহলে আমি কি করবো, এই পয়েন্ট একটা স্পর্শক টানতে হবে অবশ্যই, এই পয়েন্ট একটা স্পর্শক টানবো, স্পর্শক টানার পর ওই পয়েন্টে ওই স্পর্শকটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে তার ট্যান থিটাই হচ্ছে ঢাল। আচ্ছা, এখন যদি এই পয়েন্ট না হয়ে যদি এই পয়েন্টে যেতাম, এই পয়েন্টে, তাহলে কি করবো, এই পয়েন্টে আবার স্পর্শক টানতে হবে, এই পয়েন্টে আবার স্পর্শক টানতে হবে, স্পর্শক টানার পর সেটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই থিটার ট্যান থিটাই হলো ঢাল। কোন পয়েন্টে, এই পয়েন্টে। আর এই পয়েন্ট ঢাল ছিল এরকম স্পর্শক। আবার যদি বলি যে এই পয়েন্টে স্পর্শক ঢাল কত হবে, সেটা হবে এরকম, ইকুয়েশনটা এরকম হবে, রেখাটা এরকম হবে। তাহলে এক একটা রেখার দেখা যাচ্ছে কি একই রকম ঢাল, অর্থাৎ একটা বক্ররেখায় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এক একটি করে ঢাল থাকে। এখন যদি কখনো এরকম বলা হয় যে আমাকে এই পয়েন্টে ঢাল চাই, এই পয়েন্টে ঢাল চাই, তাহলে কি করবো, এই পয়েন্টটা সরলরেখা টানবো, সরলরেখা টেনে সেটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করেছে সেই কোণ বের করে আমি ট্যান থিটা করবো, এই ঢাল বের করবো। জিনিসটা কিন্তু এরকম না, আমরা একটা ফর্মুলাইজ করবো, অর্থাৎ একটা ফর্মুলা আনার চেষ্টা করবো, যে ফর্মুলা শুধু মান বসায় দিলে হচ্ছে আমরা ঢাল যেন পেয়ে যাই। এই কাজটাই করে হচ্ছে অন্তরীকরণ। তাহলে অন্তরীকরণ করে বা অন্তরীকরণ কিভাবে করতে হয়, বেসিক যে ধারণা সেটা আমরা শিখবো, তারপরে ফর্মুলাটা দেখবো, ফর্মুলা দেখার পর আমরা হচ্ছে যে কোনো বক্ররেখার যে কোনো পয়েন্টে ঢাল বের করতে পারবো। তাহলে এই ঢালের বা যে কোনো বক্ররেখার ঢালের ফর্মুলাটা ডিরাইভ করার জন্য আমরা হচ্ছে একটা বেসিক ধারণা দেখব। সেই বেসিক ধারণাটা হলো এরকম যে, যেমন যদি বলা হয় এটা একটা বক্ররেখা, যদি পয়েন্ট এ পয়েন্টে যদি ঢাল চাই, তাহলে কি করব, এই পয়েন্টে একটা ছোট করে একটা রেখা টানবো, তারপর কি নেবো, এখানে নেবো একটু অল্প ডেল এক্স নেবো, আর এখানে অল্প ডেল ওয়াই নেবো। অর্থাৎ এখানে যে ডেল এক্স হলো, এই ডেল এক্স এর জন্য, এই ডেল এক্স এর পরিবর্তনের জন্য কতটুকু ডেল ওয়াই পরিবর্তন হলো, কারণ আমরা জানি যে ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে ওয়াই বাই এক্স। যদি এটা সরলরেখা হতো, কিন্তু এটা সরলরেখা না, এটা তো বক্ররেখা, এই জন্য অল্প ডেল ওয়াই নেবো, অল্প ডেল এক্স নেবো। এটাই হচ্ছে ঢালের সংজ্ঞা প্রথমত। এখন এই ঢালের সংজ্ঞায় আমরা হচ্ছে কিছু শর্ত আরোপ করব। এই যে ঢালটা পাইলাম সেটা হচ্ছে কি, ডেল ওয়াই বাই ডেল এক্স। এটা মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে, অর্থাৎ অল্প এক্স পরিবর্তনে কত অল্প ওয়াই পরিবর্তন হচ্ছে সেটা বের করা। অর্থাৎ এই ঢালটা হলো ওয়াই এর পরিবর্তনের হার, ওয়াই এর পরিবর্তনের হার কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তো এই ঢালটাই বা এই ডেল ওয়াই বাই ডেল এক্স, এই মানটাই হচ্ছে আমরা একটা নতুন নাম দেব। সেই নতুন নামটাকে পড়া হবে এভাবে, লেখা হবে এইভাবে যে ddx of y equal to del y by del x, কিন্তু এখানে লিমিট নামে একটা শব্দ দিব, সেই লিমিটটা হবে del x tends to 0। এটা মানে কি বোঝালো, এটা মানে বোঝালো যে সব সময় তো del y by del x করলে আমরা ঢাল পাবো না, কারণ এই del x যখন একদমই ক্ষুদ্র হয়ে যাবে, একদমই জিরোর কাছাকাছি কোনো একটা মান হয়ে যাবে, জিরোর কাছাকাছি মান বলতে 0.00001 অথবা দেখা যাচ্ছে যে 0.00002, এরকম ক্ষুদ্র কোনো মান, জিরোর কাছাকাছি কোনো মান যদি হয়, তখনই কেবল ওই পয়েন্টে চলে আসে। কারণ এই del x এর মান অতি অল্প যখন হতে থাকবে, তখন আমি আসলে যে পয়েন্টে চেয়েছিলাম সেই পয়েন্টেই পাওয়া যাবে। এই জন্যই হচ্ছে কি হচ্ছে যে আমি del y বা del x এই জায়গাতে আমি একটা লিমিটিং শর্ত দিয়ে দিলাম। সেই শর্তটা হচ্ছে কি, যে del x এর মান এই আলোচনাতে বোঝা যায়, এটা মান হচ্ছে টেন্স টু, মানে হচ্ছে del x এর মানটা জিরোর কাছাকাছি।
তাহলে যেটা পাওয়া যাবে, এটা করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার কি ডিডিএক্স অফ ওয়াই, অর্থাৎ ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। এই জিনিসটাকে পড়া হয় কিভাবে, এই জিনিসটাকে পড়া হবে এইভাবে। 1 নাম্বার এটা হচ্ছে কি যে ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। আবার পড়া যাবে কি যে ডিডিএক্স অফ ওয়াই। এটা কিন্তু এরকম না যে ডিওয়াই বাই ডিএক্স, জিনিসটা এরকম কেউ হবে না। এটা পড়তে হবে কি ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই। এটা করার ফলে আলটিমেটলি ডিডিএক্স অফ ওয়াই করার ফলে, বা এই যে জিনিসগুলো লিখলাম, এত কিছু লিখলাম হিজিবিজি, এসব করার ফলে আমি আসলে কি পাই, সেটি হচ্ছে অন্তরীকরণের বিভিন্ন ফর্মুলা পাই আমরা। এই ফর্মুলার প্রুফ দেখা যাচ্ছে কি ম্যাথ ফার্স্ট পেপারে 9 অধ্যায় আছে ভালোভাবে, লিমিটিং নিয়ে আলোচনা আছে ভালোভাবে। তারপর আছে কি অন্তরীকরণের বিভিন্ন ফর্মুলা নিয়ে আর কিভাবে ডিরাইভ করা হয়, কিভাবে পাওয়া যায় ফর্মুলা, সেগুলো আছে। আমরা হচ্ছে অন্তরীকরণের ফর্মুলাগুলো কিভাবে পাওয়া গেল সেটা দেখবো না, কিন্তু অন্তরীকরণ করার ফলে যেটা পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটাই আমরা দেখব। সেই ফর্মুলাগুলোর বিস্তারিত প্রমাণ কোথায় আছে, আমি বারবার বলছি, আবারও বলছি, সেই বিস্তারিত প্রমাণগুলা ম্যাথ ফার্স্ট পেপারের 9 অধ্যায় রয়েছে, সেখানে বিস্তারিত প্রমাণ এবং অনেক অনেক ম্যাথ রয়েছে সেখানে। সেটা হচ্ছে পরে দেখা যাবে। আমাদের এই অধ্যায়ের জন্য, ভেক্টর অধ্যায়ের জন্য বা ফিজিক্স ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার যেটাই বলি, এগুলোর জন্য যেটুকু দরকার বা অন্তরীকরণের যতটুকু জানতে হবে, বিস্তারিত আকারে জানতে হবে, ফর্মুলা অ্যাপ্লিকেশন, সেগুলো আমরা দেখব। কোথা থেকে আসলে শুরুটা কোথা থেকে সেটা যদি জানা যায় তাহলে অনেক ক্লিয়ার হয় বিষয়টা। যেমন আমি বলছি এরকম যে একটা ফাংশন বললাম y ইকুয়াল টু x টু দি পাওয়ার n, আমি বললাম একটা ফাংশন হচ্ছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার n। আচ্ছা, আমি যদি এখন dy dx চাই, অর্থাৎ ddx অফ y চাই, এটা মানে কি বলেছিলাম, এটা মানে বলেছিলাম যে ডেল y বাই ডেল x, আর এটাকে লিমিটিং করে দিয়েছিলাম কি যে ডেল x এর মানটা 0 কাছাকাছি হয়, তাহলে এটাকে বলবো y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ। তো এই জিনিসটাকে যদি এখন বলা হয় এরকম যে আমি বললাম এই যে ডেল x মানটা আছে, এই ডেল x মানটাকে বললাম যে এই মানটা হচ্ছে h, এই মানটা হলো h। আচ্ছা, y যদি এটা হয় তাহলে এটা মানে অবশ্যই f অফ x, yটা x এর ফাংশন, y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার n। আচ্ছা, এখন যদি বলি f অফ x প্লাস h, অর্থাৎ x এর মান আরেকটু বাড়ালে বা একটু কমালে ফাংশনের মানটা দাঁড়ায় x এর জায়গায় জাস্ট h বসাবো, তাহলে x প্লাস h টু দি পাওয়ার n হয়ে গেল। তাহলে আমি যে বলছি যে এই জায়গাতে যে লিমিট ডেল x টেন্ডস টু 0, y এর যে পরিবর্তনটা হলো, আগে ছিল কি y বা ফাংশনটা কি ছিল এটা, এখন অল্প x এর পরিবর্তনে ফাংশনটা হলো এটা, তাহলে যে পরিবর্তনটা দাঁড়াবে সেই ডেল y ইকুয়াল টু কি হবে f অফ x প্লাস h মাইনাস f অফ x। f অফ x প্লাস h মানে কি x প্লাস h টু দি পাওয়ার n মাইনাস f অফ x মানে কি f অফ x মানে হচ্ছে x টু দি পাওয়ার n, তাহলে ডেল y এর মানটা বসিয়ে দিলাম, তাহলে x প্লাস h টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h। তাহলে যেটা হলো y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ ddx অফ y, এটা কি হলো যে x প্লাস h টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n বাই হচ্ছে h, এটা হচ্ছে এটা, এখন তো ডেল x মানে তো h, এটা হচ্ছে h করে দিলাম। তাহলে এই হলো সেই অন্তরীকরণের বেসিক ফর্মুলাগুলো ডিরাইভ করার প্রথম ধাপ। এখন এরপরে আরো অনেকগুলো ধাপ, এরপর হচ্ছে কি যে আরো অনেকগুলো ধাপ বের করতে হবে। তারপরে হচ্ছে আমরা নর্মালি ddx অফ x টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা জানি, সেটা কি n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, এই ফর্মুলাটা জানি। এই ফর্মুলাটা আসে হচ্ছে এখান থেকে শুরু, তারপরে আর অনেকগুলো ধাপ করে যেটা পাওয়া যায় সেটাই হলো আমার n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এই ধাপগুলো কি আমার জানা দরকার নাই? অবশ্যই জানা দরকার, সেটা জানতে হবে। সেটা হচ্ছে আমরা ম্যাথে দেখবো,
ম্যাথ ফার্স্ট পেপারে দেখবো 9 অধ্যায়ে অন্তরীকরণ অধ্যায়। কিন্তু এখন এটা জানা জরুরি না, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোনো ফাংশনকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, ফলাফলটা। আর যেটা জানতে হবে যে ফলাফলটা আসার পূর্ব মুহূর্তে ঠিক কোথা থেকে আমি শুরু করেছিলাম সেটা জানতে হবে। এই জন্য হচ্ছে আমরা এই অধ্যায়ে বা আমরা এই পর্বে হচ্ছে অন্তরীকরণের ফর্মুলাগুলোর প্রমাণ কিভাবে আসলো সেটা দেখাবো না, আমরা জাস্ট দেখবো বা দেখলাম যে ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন বা ফর্মুলাগুলো কি কি থাকতে পারে। তাহলে আমরা আরো কিছু যদি এক্সাম্পল দেখি তাহলে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই পর্যন্ত যা কিছু দেখলাম সেই বিষয়গুলো থেকে এটা তো বুঝতে পারলাম অন্তত যে অন্তরীকরণ মানে হলো কোনো একটা বা এক বা একাধিক ফাংশনের উপর এক্স এর সাপেক্ষে তার পরিবর্তনের হার। যদি বলা হয় যে এই ব্র্যাকেটগুলো যে আছে, ব্র্যাকেটগুলোর প্রত্যেককে যে ভিতরে যা কিছু আছে সবগুলো হচ্ছে ওয়াই, সবগুলোই কি, সবগুলো হচ্ছে ওয়াই। অর্থাৎ এই ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, কি পাচ্ছি, কিছু একটা পাচ্ছি। কিভাবে পাচ্ছি এটা হচ্ছে আমাদের দেখার বিষয় না, কারণ আমরা অধ্যয়ন করছি এখন ফিজিক্স ফার্স্ট পেপার। এসব বিস্তারিত আলোচনা ম্যাথ ফার্স্ট পেপারের 9 অধ্যায়ে রয়েছে, অধ্যায় নাম হলো অন্তরীকরণ। সেই অধ্যায়ে প্রথমে লিমিটিং সম্পর্কে ধারণা আছে, তারপরে অন্তরীকরণের বিভিন্ন ফর্মুলাগুলো কিভাবে আসে সেগুলো নিয়ে আলোচনা আছে। তো ওই সকল ফর্মুলাগুলো আমরা জাস্ট দেখবো, এই ফর্মুলাগুলোই আমরা অ্যাপ্লাই করব এই অধ্যায়ের নেক্সট পার্টে। এবং এই ফিজিক্স প্রথম পত্র বা দ্বিতীয় পত্র যেটাই হোক, অন্তরীকরণ ছাড়া আমরা যে বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা করতে পারবো না, অন্তরীকরণ আমাদের জানতে হবে। তাহলে এখানে যে জিনিসটা এই ফর্মুলাগুলো দেখার ক্ষেত্রে যে জিনিসটা আমাকে জানতে হবে বা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভিতরে যা কিছুই থাকুক, মানে যাকে আমরা অন্তরীকরণ করছি সে ওই যাকে কথাটাই হচ্ছে আমার ওয়াই। আর ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয় যেভাবে, সেটাকে এভাবে প্রকাশ করা হয় যে ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই। আচ্ছা, আবার এটা মানে কি, এটা মানে হচ্ছে ঢাল। এম মানে ডিডিওয়াই, ডিডিএক্স অফ ওয়াই, আর যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার ঢাল। যেমন এক্সাম্পল হিসেবে এখানে আমি অলরেডি কিছু ফর্মুলা পূর্ববর্তী পেজে দেখাই দিয়েছি। যেমন এই ফর্মুলাটা, সেটা হচ্ছে কি এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাওয়া যায় 1, এটা আমরা দেখে ফেলেছি। আমরা হচ্ছে এটা দেখে ফেলেছি, সেটা হচ্ছে কি এখানে ইউ ভি, এখানে যত জায়গায় ইউ আর ভি আছে সবগুলো কিন্তু এক্স এর ফাংশন। ইউ ভি কার ফাংশন, এক্স এর ফাংশন। এখানে ইউ ভি কোনো কনস্ট্যান্ট মান না, এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, এ হচ্ছে কনস্ট্যান্ট, এম ও কনস্ট্যান্ট, এম হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে এখানে এক্স টু দি পাওয়ার এম আছে, এই যে টু দি পাওয়ার এম এক্স আছে, এই এম গুলো কনস্ট্যান্ট। তাহলে এখানে কি বললাম যে কনস্ট্যান্ট ইনটু একটা এক্স এর ফাংশন মানে ইউ, তাহলে কনস্ট্যান্টটা বাইরে আসবে, তারপরে ইউ কে এক্স সাপেক্ষে অন্তরীকরণ, এটা আমরা দেখে ফেলেছি। তারপর আমরা এটা দেখে ফেলেছি, সেটা হচ্ছে যে ইউ আর ভি দুইটা আলাদা এক্স এর ফাংশন, প্রত্যেকটাকে আলাদাভাবে অন্তরীকরণ করা হয়েছে, যোগ করা হয়েছে। একইভাবে আমরা হচ্ছে এটাও দেখে ফেলেছি, সেটা হচ্ছে কি যে এক্স টু দি পাওয়ার এন অথবা এক্স টু দি পাওয়ার এম, অর্থাৎ এক্স এর উপর কোনো যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে আসবে, ইন্টু পাওয়ার 1 কমবে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1, এটাও আমরা দেখে ফেলেছি। এখন বাকি যে ফর্মুলাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ এগুলাই পরবর্তী ক্ষেত্রে বারবার কাজে লাগবে। তাহলে আমরা এখন যে ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে 6 নাম্বারটা, সেটা হচ্ছে কি যে সাইন এক্স কে, অর্থাৎ ওয়াই যদি সাইন এক্স হয় তাহলে এই ওয়াই কে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় সেটা হয় কস এক্স, সেটা কস এক্স। তাহলে এটাও মনে রাখতে হবে, এই সাইন এক্স এর অন্তরীকরণ হলো কস এক্স। একইভাবে কস এক্স যদি থাকে ওয়াই আকারে, ওয়াইটা যদি কস এক্স হয় তাহলে কস এক্স এর অন্তরীকরণ কি হবে, মাইনাস সাইন এক্স। এগুলো হচ্ছে একদম মুখস্থ রাখতে হবে বা মনে রাখার চেষ্টা করতে হবে। এগুলো মুখস্থ ইতিমধ্যেই মুখস্থ হয়ে যাবে, এটা মনে রাখার চেষ্টা করতে হবে, এটা কোনো বিষয় না। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ হলো কস এক্স, আর কস এক্স এর অন্তরীকরণ হলো মাইনাস সাইন এক্স। আচ্ছা, তারপর আমরা দেখবো এটা 5 নাম্বারটা, সেটা হচ্ছে কি যে ইউভি অর্থাৎ এক্স এর দুইটা ফাংশন এখানে গুণ আকার আছে, তাহলে গুণ আকার থাকলে অন্তরীকরণ কিভাবে করতে হয় সেই ফর্মুলাটা, প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশন অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশন অন্তরীকরণ। তাহলে এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তো এই জিনিসটা একটা যদি এক্সাম্পল দেখি তাহলে আরো ভালোভাবে মনে থাকার কথা। যেমন যদি বলি যে ডিডিএক্স অফ
এক্স সাইন এক্স, যদি বলা হয় যে এক্স ইন্টু সাইন এক্স, তাহলে দুইটা এক্স এর ফাংশন গুণ হয়ে আছে, তাহলে কি করব, এক্স রেখে প্রথম ফাংশন রেখে পরের ফাংশনের অন্তরীকরণ প্লাস মাঝের প্লাস পরের ফাংশন রেখে অর্থাৎ ভি রেখে প্রথম ফাংশনের অন্তরীকরণ তাহলে এটা কি বলা যাচ্ছে, এক্স ইন্টু সাইন এক্স এর অন্তরীকরণ কি, সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কস এক্স, তাহলে এক্স ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স, এটা অন্তরীকরণ হচ্ছে 1, তাহলে এটা 1, তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সাইন এক্স প্লাস এক্স কস এক্স, অর্থাৎ এই ফাংশনটাকে অন্তরীকরণ করার ফলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা সাইন এক্স প্লাস এক্স কস এক্স। কিভাবে বললাম, দুইটা ফাংশনের গুণ আকারে থাকলে অর্থাৎ যদি ইউভি আকারে থাকে তখন সেটার অন্তরীকরণ ইকুয়াল টু হবে প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ। আমরা এটা দেখে ফেলেছি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা, এখানে ওয়াইটা হলো সাইন এক্স। এর আগে দেখেছি কি, এর আগে দেখেছি সাইন এক্স হলে কি হয় কস এক্স, কিন্তু এখানে আছে কি সাইন এক্স, অর্থাৎ জিনিসটা এরকম হয়তো বা যে ওয়াই ইকুয়াল টু বলা আছে সাইন 3x, তাহলে ডিওয়াইডিএক্স কি হবে, ডিওয়াইডিএক্স হবে নর্মালি সাইন সামথিং থাকলে কি হয়, সাইনের ভিতরে যা থাকুক আমি দেখবো না, জাস্ট দেখবো সাইন আছে কিনা, সাইন থাকলে সাইনের জায়গায় কস হয়, এটা আমরা জানি, তাহলে এখানে বসাই দেবো কস, ভিতরে যা আছে তাই বসাই দেবো cos 3x, কিন্তু এক্স এর সাপেক্ষে সাইন এক্স কে অন্তরীকরণ করলে পাওয়া যায় cos x, এখানে কিন্তু এক্স না, এখানে আছে কি ax, এখানে আছে কি ax, তাহলে এই ax কে আবার অন্তরীকরণ করতে হয়, এটার নিয়ম সেটা হচ্ছে কি যে সাইন এক্স থাকলে তো cos x হবেই, কিন্তু সাইন ax থাকলে তো সাইন 3x বা 4x বা 1/5x যাই থাকুক, ওই যে কনস্ট্যান্ট মানটা, ওই কনস্ট্যান্ট মানটা আবার হচ্ছে সামনে গুণ দিতে হয়, তাহলে এখানে কি পাওয়া গেল, সাইন থেকে cos হয়ে যায়, আবার ভিতরে যা আছে সেই ভিতরে যা আছে ওটাকে আবার অন্তরীকরণ করলে অর্থাৎ 3x কে আবার অন্তরীকরণ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 3, এই 3টাই গুণ ভাগ রাখতে হবে, তাই এটা যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো 3 ইন্টু cos 3x। একইভাবে 8 নম্বর তো হলো, এবার হচ্ছে 9 নম্বর, সেটা হচ্ছে কি যে আমরা জানি যে cos x থাকলে হয় মাইনাস সাইন x, একইভাবে এখানেও cos x মানে cos সামথিং থাকলে মাইনাস সাইন সামথিং, কিন্তু এখানে একটা a গুণ হয়েছে, কেন a গুণ হয়েছে, এই জন্যই কারণ এখানে x মানে কিন্তু x না, x মানে হচ্ছে ax, তো ax কে আবার অন্তরীকরণ করতে হয়, তাহলে x কে যদি আবার অন্তরীকরণ করা হয়, x কে অন্তরীকরণ করলে কিন্তু a পাওয়া যায়, এই মানটাই এখানে গুণ হয়ে আছে। তো এগুলো হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন দেখবো পরবর্তীতে, অ্যাপ্লিকেশন দেখলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখবো এটা হলো, এরপরে দেখবো কি ddx অফ log x, এখানে লগ বলতে ই ভিত্তিক লগ, ই ভিত্তিক বলতে লগ ই ভিত্তিক দিতে হয়, এটাকে বলা হয় লন, অর্থাৎ জিনিসটা এরকম যে লগ ই এক্স, এটাই মানে হচ্ছে লন এক্স, এটা মানে হচ্ছে লন এক্স, আর এই লন এক্স এর অর্থাৎ লগ ই এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x, এটা হচ্ছে মনে রাখতে হবে। তারপর আমরা দেখবো এটা 10 নম্বরটা, এটা হচ্ছে কি যে tan x এর অন্তরীকরণ করলে পাওয়া যায় sec স্কয়ার x, মনে রাখতে হবে tan x এর অন্তরীকরণ করলে পাওয়া যায় sec স্কয়ার x। তারপর আমরা দেখবো এটা e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার mx এর অন্তরীকরণ কিন্তু, আচ্ছা এটা দেখার আগে আমরা একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে সবসময় একটা ফাংশন আছে যেটা হচ্ছে অন্তরীকরণ ওটাই ফেরত আসে, অর্থাৎ ddx অফ e টু দি পাওয়ার x মানে হচ্ছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার সামথিং মানে e টু দি পাওয়ার সামথিং অ্যান্সার, এটা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ, কিন্তু এখানে তো আছে mx, তাহলে e টু দি পাওয়ার যেটা আছে থাকলো, e টু দি পাওয়ার যেটা আছে থাকলো, e টু দি পাওয়ার mx থাকলো, কিন্তু এখানে তো x ছিল বলে এখানে x, কিন্তু এখানে তো mx আছে, তাহলে এই mx কে আবার অন্তরীকরণ করতে হবে কার সাপেক্ষে, x সাপেক্ষে, তাহলে mx কে x সাপেক্ষে অন্তরীকরণ পাওয়া যায় m পাওয়া যায়, তো এই m মানটাই সামনে হচ্ছে গুণ আকারে থাকবে, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তাহলে এই যে 10-12টা যে ফর্মুলা শিখলাম, এই ফর্মুলাগুলো দিয়েই যদি কিছু ম্যাথ করা যায়, কিছু অ্যাপ্লিকেশন করা যায়, তাহলে অন্তরীকরণের যে সূত্রগুলো অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমরা অন্তত জানতে পারবো।
তাহলে আমরা এই পর্যন্ত যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে কি, অন্তরীকরণ কি? অন্তরীকরণ হলো বক্ররেখার ঢাল নির্ণয়ের সমস্যা সমাধান করে ফেললো। এক্সাম্পল হিসেবে যদি বলা যায়, আমি যদি বলি যে y ইকুয়াল টু বললাম যে 2x কিউব প্লাস 9x, y ইকুয়াল টু 2x কিউব প্লাস 9x। যদি বলা হয় যে এই সরলরেখার x ইকুয়াল টু এই বক্ররেখার x ইকুয়াল টু 2 বিন্দুতে x ইকুয়াল টু 2 বিন্দুতে ঢাল কত? ঢাল কত? আমার কিন্তু দরকার নাই যে এটাকে গ্রাফে বা আঁকাআঁকি করার পর x ইকুয়াল টু 2 বিন্দুতে সরলরেখা টানবো, সরলরেখা টেনে পেন্সিল বা চাঁদা দিয়ে কোণ মাপবো, তারপরে কোণের ট্যান থিটা করবো। জিনিসটা এরকম না। আমার যেটা করতে হবে, সিম্পলি এই যে মূল ফাংশনটা আছে অর্থাৎ y, সেই y কে কি করব? ddx করব। ddx করার ফলে একটা হচ্ছে রূপান্তরিত অংশ পাবো, মানে এই y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করার ফলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমরা কিছু ফর্মুলা দিয়ে বের করব। সেই ফর্মুলাগুলোর একটা এক্সাম্পল হলো যেমন ddx অফ, যদি বলা হয় x টু দি পাওয়ার n, x এর উপর কোনো পাওয়ার থাকে, সেই x এর উপর পাওয়ার থাকলে এই পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ারটা 1 কমবে। অর্থাৎ যদি বলা হয় যে ddx অফ x4 কি হবে? x4 হবে, পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ারটা 1 কমবে। এটা হচ্ছে এরকম। তাহলে এখানে এই ফর্মুলা ইউজ করা হয়েছে। আরেকটা আছে কি, যদি বলা হয় যে ddx xn প্লাস xn, দুইটা জিনিস আছে, তাহলে এখানে কি করবো? দুইটা জিনিসকে আলাদা আলাদা ভাবে অন্তরীকরণ করতে হবে। তাহলে x টু দি পাওয়ার n কে আলাদাভাবে অন্তরীকরণ করলাম, প্লাস x টু দি পাওয়ার m কেও আলাদাভাবে অন্তরীকরণ করতে হবে। এই তো, তাহলে এটা হলো কি পাওয়া যাবে? n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, আর এটা কি পাওয়া যাবে? m ইন্টু x টু দি পাওয়ার m মাইনাস 1। তাহলে কি করবো? এই দুইটা ফর্মুলা দিয়েই আমরা হচ্ছে এই ফাংশনের অর্থাৎ এই y ইকুয়াল টু 2x কিউব প্লাস 9x এই ফাংশনটা হচ্ছে অন্তরীকরণটা করে ফেলবো। তাহলে কি হবে? আমরা হচ্ছে ঢাল নির্ণয় করতে পারবো পরবর্তীতে। তাহলে এখানে কি করব? যেহেতু এখানে দুইটা জিনিস আছে যোগ আকারে, তাহলে এই জিনিসটা প্রথম অন্তরীকরণ করব, তারপর হচ্ছে এই দুই জিনিস অন্তরীকরণ করব, তারপরে যোগ করব। তাহলে এখানে কি করব? তাই এটা মানে হচ্ছে dx 2x কিউব dx 9x। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা তো অন্তরীকরণ জাস্ট দুইটা ফর্মুলা দেখলাম। একটা হচ্ছে কি ddx অফ x টু দি পাওয়ার n থাকলে কি হবে? n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। আরেকটা দেখলাম কি দুইটা আলাদা আলাদা জিনিস যদি যোগ হয়ে থাকে, এই জিনিসটা যদি অন্তরীকরণ করতে হয় তাহলে প্রত্যেককে আলাদাভাবে অন্তরীকরণ করতে হবে। আরেকটা দেখবে এখন যে যদি ddx অফ কোন একটা কনস্ট্যান্ট মান, যেমন cx টু দি পাওয়ার n এভাবে আছে, যদি কোনো কিছু কনস্ট্যান্ট গুণ হয়ে থাকে, সেই কনস্ট্যান্টটা আমরা বাইরে করে নিতে পারবো, তারপরে বাকি অংশের অন্তরীকরণ করতে পারবো। মানে যেখানে x আছে সেই x কে আমরা অন্তরীকরণ করবো x এর সাপেক্ষে। এবং এই ফর্মুলা কিভাবে আসলো? এই ফর্মুলাগুলো আমাদের ডিরাইভ করার দরকার নাই, এখন আপাতত ডিরাইভ করার কোনো দরকার নাই। সেটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের 9 অধ্যায়ে অন্তরীকরণে নিয়ে বিস্তারিত আলোচনা দেখা যাবে। তাহলে আমরা জাস্ট এখন পর্যন্ত তিনটা ফর্মুলা শিখলাম। সেটা হচ্ছে কি যে ddx অফ x টু দি পাওয়ার n কি হবে? n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কিভাবে আসলো এটা আমরা পরে দেখবো, জাস্ট এখানে আমাদের ফর্মুলা মনে রাখতে হবে। আর একটা কি, দুইটা আলাদাভাবে জিনিস যদি যোগ হয়ে থাকে তাহলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে অন্তরীকরণ করতে হবে। আরটা কি ছিলাম যে কনস্ট্যান্ট কোনো কিছু যদি গুণ হয়ে থাকে তাহলে সেটা এই কনস্ট্যান্টটাকে বাইরে করে নিতে পারি, তারপরে বাকি অংশের অন্তরীকরণ করতে পারি। আরেকটা আমরা দেখবো, সেটা হচ্ছে এরকম যে কোনো কিছুর কনস্ট্যান্ট, যেমন ধরো 5 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 5 এর কোনো পরিবর্তন নাই। মানে এই জিনিসটা এরকম যে ধরো এই 5 মানে আসলে y, যেমন এটা 5, এটা এদিকে আছে y অক্ষ আর এদিকে আছে x অক্ষ। তো এই ভ্যালু যদি 5 হয় তাহলে আমি অল্প ডেল x এর পরিবর্তনে y এর কোনো পরিবর্তন হচ্ছে কি? y এর কোনো পরিবর্তন নাই। তার মানে এই জিনিসটা আসলে 0। তার মানে কোনো কনস্ট্যান্টের অন্তরীকরণ করতে গেলে সেটা 0 পাওয়া যায়। তাহলে এখানে আমরা 4টা ফর্মুলা শিখলাম এ পর্যন্ত। এই 4টা ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা এই ম্যাথটা করে ফেলবো। তাহলে এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম যে কি প্রথমে কি করলাম, দুইটা আলাদা আলাদা টার্ম যোগ হয়ে আছে, সেই দুইটা আলাদা আলাদা টার্মকে আলাদাভাবে অন্তরীকরণ করতে হবে, সেটা এই ফর্মুলা থেকে দেখলাম। আচ্ছা, তারপর এখন কি দেখবো? 2x কিউবের অন্তরীকরণ করতে হবে। তাহলে 2x কিউবের অন্তরীকরণ করবো কিভাবে? যেহেতু 2 আছে, একটা কনস্ট্যান্ট মান, এই কনস্ট্যান্ট মানকে বাইরে করে নিতে হবে। তাহলে বাইরে করলাম এই ফর্মুলা অনুযায়ী। তাহলে ddx x কিউব, তাহলে বাকিটা কি আছে? এখানে এটা বাইরে করে দিলাম ddx
অফ এক্স। তাহলে এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো ddx অফ এক্স কিউব। তাহলে এক্স কিউব মানে এক্স টু দি পাওয়ার n টাইপের, সেটা হচ্ছে এরকম। তাহলে এখানে কি হবে, পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ার 1 কমবে। 3 ছিল, পাওয়ার সামনে 3 আসলো আর পাওয়ারটা 1 কমে গেল, 2 হয়ে গেল। প্লাস 9 ইন্টু এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার 1 আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 1 এর যদি অন্তরীকরণ করতে হয় তাহলে কি হবে, পাওয়ারটা সামনে আসলো আর পাওয়ারটা 1 কমে গেল। তার মানে এটা তো 1 ইন্টু 1 মানে 1, অর্থাৎ এক্স এর অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় সেটা হলো 1। তাহলে 9 ইন্টু 1, তাহলে যেটা পাওয়া গেল সেটা হলো 6x² প্লাস 9। অর্থাৎ এই y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় সেটা হয় dy dx, অর্থাৎ ddx অফ y ইকুয়াল টু 6x² প্লাস 9। সেটা হচ্ছে এইভাবে বের করে ফেললাম। এরকম এই যে অন্তরীকরণে বিভিন্ন যে ফর্মুলা দেখলাম, এই ফর্মুলাগুলো আরো বিভিন্ন ধরনের ফর্মুলা আছে, জাস্ট আমরা ফর্মুলাগুলোর ব্যবহার দেখব। সেই ফর্মুলাগুলো ব্যবহার দেখিয়ে হচ্ছে আমরা অন্তরীকরণের যে বেসিক ধারণাটা সেটা হচ্ছে শেষ করে ফেলব। তাহলে অন্তরীকরণ করে এখানে কি পাইলাম, আসলে অন্তরীকরণ করে আমরা যেটা পাইলাম সেটা হলো এই যে প্রশ্নে বলা ছিল যে x ইকুয়াল টু 2 বিন্দুতে ঢাল কত, এটা আমি চাই। তাহলে ঢাল বের করার জন্য আমি কি করব, এই dy dx টাই তো আমার ঢাল, এই dy dx টাই তো আমার ঢাল। কারণ ঢালের যে মেইন যে ফর্মুলা আছে, ঢাল মানে y বাই x, কিন্তু এটা যেহেতু বক্ররেখা মানে ডেল y ডেল x, এই ডেল y ডেল x কে একটা লিমিটিং ভ্যালু দিয়ে দিয়েছি। লিমিটিং ভ্যালু দেওয়ার পরেই এটাকে বলছি ddx অফ y, অর্থাৎ y সাপেক্ষে একবার অন্তরীকরণ। এই অন্তরীকরণটা এবার হচ্ছে ঢাল। তাহলে এখানে কি করব, একবার তো অন্তরীকরণ ফেলেছি, সেটা হচ্ছে কি dy dx ইকুয়াল টু বা ddx অফ y ইকুয়াল টু 6x² প্লাস 9। এখন যদি বলা হয় x ইকুয়াল টু 2 বিন্দুতে ঢাল কত, অর্থাৎ এই ddx অফ y এই ভ্যালুটা x ইকুয়াল টু 2 তে কত, এটা মানে কি 6x² প্লাস 9। x ইকুয়াল টু যদি বসাই দিই তাহলে কত পাওয়া যাবে, 6 ইন্টু 2² প্লাস 9 ইকুয়াল টু 24 প্লাস 9 ইকুয়াল টু 33। তাহলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে এই বক্ররেখার x ইকুয়াল টু 2 বিন্দুতে ঢাল হচ্ছে 33। এই ঢাল বের করার জন্যই হচ্ছে আমাদের এত কিছু আয়োজন, এত কিছু ফর্মুলা সেটা হচ্ছে লাগবে। এখানে 3টি ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে y ইকুয়াল টু এটা, আরেকটা এটা, আরেকটা হচ্ছে এটা। তো এখানে এই ফর্মুলাগুলো এই ফাংশনগুলো দেওয়া আছে, এই ফাংশনগুলোকে মানে y কে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ গুলো করব কোন কোন ফর্মুলাগুলো ইউজ করে, সেই ফর্মুলাগুলো এভাবে দেওয়া আছে, অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে, এখানে অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে। সেই ফর্মুলাগুলো কোনটা কিভাবে ইউজ করছি সেটা হচ্ছে আমরা এখন দেখব। 1 নাম্বার করার ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে দেওয়া আছে যে y ইকুয়াল টু 2x³ প্লাস 9x² প্লাস 3। তা আমি এটা কি করব, y এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। এটাকে লিখতে হয় হবে dy dx, আর এখানে পড়তে হয় কি হবে ddx অফ y। তাই এটা ইকুয়াল টু কি হবে, যেহেতু এখানে কি হয়েছে কয়েকটা ফাংশন বা কয়েকটা জিনিস আলাদা আলাদা ভাবে যোগ হয়ে আছে, তো এটা মানে কি হবে, জিনিসটা এরকম যে যতগুলো আলাদা আলাদা ভাবে যোগ হয়ে থাকবে সে সবগুলো আলাদা আলাদা ভাবে অন্তরীকরণ করব, তারপর যোগ করব। তাহলে এখানে কি করব, প্রথমে আলাদা আলাদা ভাবে নিয়ে নিই। তাহলে ddx 2x³ প্লাস ddx 9x² প্লাস ddx 3। তারপর যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো 2x³ কে অন্তরীকরণ করতে হবে, তো 2 তো কনস্ট্যান্ট। তারপরে এই জিনিসটা কাজে লাগাবো যে কোনো কনস্ট্যান্ট কোনো ফাংশনের সাথে যুক্ত থাকলে ওই কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসতে পারবো। তাহলে এখানে কি করবো, এটাকে বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে ddx x³ প্লাস এটাকেও আমি বাইরে নিয়ে চলে আসলাম ddx x² প্লাস, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে কি 3 একটা কনস্ট্যান্ট মান। তাহলে কোনো কনস্ট্যান্ট এখানে আরেকটা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি, ddx কনস্ট্যান্ট যদি থাকে সেটা হচ্ছে 0, কোনো ধ্রুবক কোনো মান থাকলে সেটার অন্তরীকরণ হয় 0। তাহলে এটা সরাসরি 0 বসে দিলাম। তাহলে এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো 2 ইন্টু x³ আছে, তাহলে x³ এর অন্তরীকরণ কি হবে, 3 ইন্টু x²। কি হবে, এই ফর্মুলা দিয়ে যে কোনো কিছুর উপর পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে, তারপর x ইন্টু একটা পাওয়ার কমবে, তারপর কি করবে এখানে প্লাস 9 ইন্টু x² আছে, তাহলে 2 সামনে আসলো, x বসলো, তাহলে পাওয়ারটা 1 কমে গেল, তাই না 2x জাস্ট, আর এখানে 0। তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো 6x²
প্লাস 18x। এটা হচ্ছে কি, এটা প্রসিডিউর করে আমরা আনলাম, কিন্তু যখন এইসব ম্যাথ করতে যাবো তখন কিন্তু এত প্রসিডিউর করা আমাদের সময় নেই। আমাদের যেটা করতে হবে, খুব তাড়াতাড়ি চিন্তা করতে হবে। তাড়াতাড়ি চিন্তা করার জন্য এই ফর্মুলাগুলো একদম মাথায় রাখতে হবে। তাহলে পরবর্তী প্রবলেমটা দেখি। এখানে 2 নম্বর যে প্রবলেমটা আছে সেটা হলো y equal to sin cube x plus x square, y equal to sin cube x plus x square। তাহলে বসাই যে y equal to sin cube x plus x square। তাহলে এখানে কি করবো, dy dx করবো, অর্থাৎ y কে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, মানে ddx of y, এটা ইকুয়াল টু, যেহেতু এখানে দুইটা টার্ম আলাদাভাবে যোগ হয়ে আছে তাহলে প্রত্যেককে আলাদাভাবে অন্তরীকরণ করে যোগ করতে হবে। তাহলে sin cube x প্লাস ddx of x square ইকুয়াল টু, এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা এখানে কিন্তু sin x নয়, sin x থাকলে আমরা জাস্ট cos x করে দিলাম, কিন্তু এখানে কি আছে, sin cube x আছে, অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার হয়েছে। কোনো কিছুর উপর পাওয়ার থাকলে আমরা এই ফর্মুলা ইউজ করবো। প্রথমত কোনো কিছুর উপর পাওয়ার থাকলে আমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে এখানে কি করতে পারি, পাওয়ারটা সামনে আসবে, যে কোনো কিছুর উপর পাওয়ার ছিল সেটা বসলো, এখন এই কোনো কিছুর উপর পাওয়ারটা কমে যাবে, এই তো কমে গেল, এটা পেলাম। কিন্তু এখানে তো এক্স ছিল, এখানে তো শুধুমাত্র এক্স আছে, কিন্তু এখানে তো সাইন এক্স। তাহলে কি করতে হবে, যেটা না ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে। আর এখানে সাইন এক্স কে আবার অন্তরীকরণ, এখন সাইন এক্স কে আবার অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, এমনিতেই সাইন এক্স অন্তরীকরণ করলে পাওয়া যায় কস এক্স। তাহলে এটা বসে গেল কস এক্স প্লাস এখানে এক্স স্কোয়ার, জাস্ট এখানে 2x, পাওয়ারটা সামনে আসলো আর পাওয়ার এক কমলো, হয়ে গেল এটা। তাহলে এখানে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে 3 cos x into sin square x plus 2x, হয়ে গেল এটাও। আচ্ছা, এরপরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা, যে y equal to x cos x। তাহলে কি করবো, dy dx equal to কি হবে, অর্থাৎ ddx of y কি হবে, যেহেতু দুইটা জিনিস গুণ হয়ে আছে, দুইটা জিনিস গুণ হয়ে থাকলে সেটা ইউভি আকারে আছে অবশ্যই। সেই ইউভি আকারে হচ্ছে এটা, যে প্রথমটা রেখে পরেরটার অন্তরীকরণ প্লাস পরেরটা রেখে প্রথমটার অন্তরীকরণ। তাহলে এখানে কি করবো, প্রথমটা রেখে পরেরটার অন্তরীকরণ প্লাস পরেরটা রেখে প্রথমটার অন্তরীকরণ, অর্থাৎ প্রথম ফাংশনের অন্তরীকরণ। তাহলে এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো x ইন্টু cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে বসাই দিলাম মাইনাস সাইন এক্স প্লাস cos x ইন্টু এক্স এর অন্তরীকরণ হলো 1, এক্স এর অন্তরীকরণ হলো 1, বসাই দিলাম। তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো মাইনাস এক্স সাইন এক্স প্লাস cos x। আমরা হচ্ছে আরো কিছু ম্যাথ দেখি বা আরো কিছু অ্যাপ্লিকেশন দেখি, তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে এখানে যদি বলা হয় এরকম যে y ইকুয়াল টু e to the power 2 tan x, 2 tan x, এটা হচ্ছে আমার y। তাহলে এখানে যদি বলা হয় যে dy dx বের করো, তাহলে এখানে কি করব, e to the power something, মানে e to the power something কিছু একটা আছে, সেটা হচ্ছে তাহলে এই ফর্মুলা। তাহলে কি হবে, e to the power something থাকলে e to the power something ই বসে যায়, তাহলে e to the power ওই সামথিং ই বসে গেল, 2 tan x বসে গেল। কিন্তু এখানে 2 tan x কে আবার অন্তরীকরণ করতে হবে। আমরা জানি এমনিতে একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি ddx, e to the power যা থাকবে ওটাই থেকে যায়, e to the power x, মানে এখানে যদি x হয় আর এখানে যদি x হয় তাহলে একই e to the power x ই থাকবে। কিন্তু এখানে কি করা আছে, এখানে করা আছে যেটা, সেটা হলো যে e to the power 2 tan x, এখানে তাহলে x নাই, আছে কি 2 tan x, তাহলে এই 2 tan x কে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে ইনটু ddx of 2 tan x, এটা হচ্ছে আমার সেই ফর্মুলা। তাহলে এখানে করব e to the power 2 tan x ইনটু 2 সামথিং, মানে 2 ইনটু একটা x এর ফাংশন, মানে 2 সামনে চলে আসবে, বাইরে করে নিলাম, তারপর ddx of tan x। তাহলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে e to the power 2 tan x ইনটু 2 ইনটু ddx of tan x। tan x এর অন্তরীকরণ কি, tan x এর অন্তরীকরণ হলো sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x। তাহলে যেটা পাওয়া গেল সেটা হলো 2 sec স্কয়ার x ইনটু e to the power 2 tan x। তাহলে এটাই আমার হচ্ছে dy dx, এটাই হচ্ছে আমার ঢাল। কার ঢাল, এই ফাংশনের যে কোনো পয়েন্টের ঢাল বের করা যাবে এই ইকুয়েশন দিয়ে।
তাহলে এরকম যদি আরেকটা एग्जांपल দেখি, তো বলা হয় এরকম যে y = cos 3x plus x into tan x। তাহলে এটা dy dx কিভাবে করব? তাহলে ddx of y এটা ইকুয়াল টু কি হবে? এটা ইকুয়াল টু হবে, যেহেতু দুইটা জিনিস আলাদাভাবে যোগ হয়ে আছে, তাহলে u আর v u প্লাস v আকারের অন্তরীকরণ এটা। তাহলে কি করব? প্রথমটার অন্তরীকরণ অর্থাৎ ddx of cos 3x প্লাস পরেরটার অন্তরীকরণ অর্থাৎ পরের ফাংশনের অন্তরীকরণ x into tan x। তাহলে এটা কি হবে? এটা ইকুয়াল টু হবে cos 3x মানে cos সামথিং মানে মাইনাস sin সামথিং, অর্থাৎ মাইনাস sin সামথিং বলতে 3x। এই 3x কিন্তু x না, এখানে x থাকলে মাইনাস sin x হবে, cos x মানে মাইনাস sin x, কিন্তু এখানে যে cos 3x, তাহলে ওই 3x কে আবার x এর সাপেক্ষে অন্তর করতে হবে, তাহলে ddx 3x এটা ইনটু আকারে রাখতে হবে, প্লাস এখানে কি আছে u আর v আকারে গুণ হয়ে আছে uv, তাহলে প্রথমটা রেখে পরেরটার অন্তরীকরণ অর্থাৎ প্রথম ফাংশন রেখে পরের ফাংশনের অন্তরীকরণ প্লাস পরের ফাংশন রেখে সামনের ফাংশনের অন্তরীকরণ ddx of x। তাহলে এখানে কি হলো? এখানে ddx of 3x করলে 3 পাওয়া যায়, তাহলে এখানে পাওয়া যাচ্ছে -3 into sin 3x প্লাস এখানে পাওয়া যায় x into ddx of tan x মানে কি? ddx of tan x মানে sec square x প্লাস tan x into ddx of x মানে এই এটা হচ্ছে 1, তাহলে জাস্ট পাওয়া গেল tan x। তাহলে এই হলো আমার dy dx কোন ফাংশনের? এই ফাংশনের অন্তরীকরণ। তাহলে আপাতত আমাদের বিভিন্ন ফর্মুলাগুলো যে ছিল সেই বিভিন্ন ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন দেখলাম, বিভিন্ন ফর্মুলা দেখলাম, মনে রাখার চেষ্টা করব। y = 2x স্কয়ার প্লাস 3x একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে? তারপর দেওয়া আছে x = 2 বিন্দুতে যদি y ফাংশনটিতে স্পর্শক টানা হয় তবে ওই স্পর্শক সরলরেখার ঢাল কত হবে? আরেকটা প্রবলেম আছে, সেটা হলো x = 2 বিন্দুতে y ফাংশনটিতে স্পর্শক যে স্পর্শকটা এঁকেছিলাম সেই স্পর্শক যে সরলরেখাটা আছে সেই সরলরেখাটি x অক্ষের সাথে কত কোণ তৈরি করে? এই তিনটা প্রশ্নই যদি খুব ভালোভাবে বোঝানো যায় বা খুব ভালোভাবে ম্যাথটা সলভ করা হয় তাহলে হচ্ছে অন্তরীকরণ সম্পর্কে বেসিক যে আইডিয়া, বেসিক যে ধারণাটা সেটা হচ্ছে ক্লিয়ার হবে, এটা আশা করা যায়। তো এখানে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফাংশনটা আছে, এই যে ফাংশনটা আছে এই ফাংশনটি হচ্ছে প্রথমে আমরা ড্র করব। তো এই ফাংশনটা ড্র করার জন্য আমরা হচ্ছে একটা অনলাইন হচ্ছে ওয়েবসাইটের সাহায্য নেব, সেটা হচ্ছে desmos.com। সেই ডেসমস আমরা ঢুকবো, তারপরে ফাংশনটা বসিয়ে দেব। এখানে যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটি হলো 2x স্কয়ার প্লাস e⁻3x। তো এই ফাংশনটা আমরা বসাই দিই। তাহলে এখানে আমরা হচ্ছে গ্রাফে এটা বসাই দিব। তো এখানে বসাবো যে y = 2x স্কয়ার প্লাস e⁻3x। তাহলে এটা যে ফাংশন পাওয়া যাচ্ছে সেই ফাংশনটি হলো এটা। এই গ্রাফটা হচ্ছে দেখতে এরকম হবে, গ্রাফটা দেখতে মোটামুটি এরকম। তো এই গ্রাফটা হচ্ছে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, গ্রাফটা আমরা ওখান থেকে এখানে নিয়ে চলে এসেছি। তো এই গ্রাফটা দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এরকম যে এদিকে হচ্ছে আমার y অক্ষ, এই যে এটা হচ্ছে আমার y অক্ষ, আর এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে অরিজিন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে গ্রাফটা, এই গ্রাফের যে ইকুয়েশন সেটা হচ্ছে এরকম যে y = 2x স্কয়ার প্লাস e⁻3x। এটা হচ্ছে প্লট করে পাওয়া যায় বা এঁকে পাওয়া যায়। এখান থেকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এরকম যে জাস্ট সিম্পলি প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কি যে এই y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ অর্থাৎ dy dx। তাহলে আমরা কি করব? dy dx কি হবে বা ddx of y কি হবে? এটা হবে যেহেতু দুইটা আলাদা আলাদা ফাংশন আছে এখানে, তাহলে আলাদা আলাদা ফাংশনকে আলাদাভাবে অন্তরীকরণ করতে হবে প্লাস ddx e⁻3x। তাহলে এটা কি হবে? এটা অন্তরীকরণ হবে 4x প্লাস এটা অন্তরীকরণ হবে 3e⁻3x। এই ফর্মুলাগুলো আমরা ইতিমধ্যে জানি, কিন্তু এগুলো দিয়ে ইউজ করতে হবে। তাহলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে ddx of y। তাহলে ddx of y পাওয়া গেল 4x প্লাস 3 × e⁻3x। এটা হচ্ছে কি হলো যে কোনো বিন্দুতে x যদি বসাই দিই এখানে
তাহলে কিন্তু যে কোনো বিন্দুতে যে স্পর্শকটা টানা হবে, যেমন যদি বলা হয় যে x ইকুয়াল টু -1 বিন্দু, এটা হচ্ছে x ইকুয়াল টু -1 বিন্দু, x ইকুয়াল টু -1 বিন্দু, এই পয়েন্টে যদি একটা স্পর্শক টানা হয় হবে, তাহলে স্পর্শকটা ঢাল, এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা স্পর্শকের মানে ঢাল কিরকম হবে সেটা কিন্তু সহজে এই কোশ্চেনে পাওয়া যায়। যেমন এই পরের প্রশ্নটা আছে x ইকুয়াল টু 2 বিন্দুতে ওই ফাংশনটিতে অঙ্কিত স্পর্শক সরলরেখার ঢাল কত। তাহলে এই প্রশ্নের সমাধান আমরা কি করব, এই প্রশ্নের সমাধান যেটা করব, জাস্ট সিম্পলি আমরা জানি যে dy dx ইকুয়াল টু, এটা পাওয়া গেছে কত, 4x প্লাস 3 e টু দি পাওয়ার 3x। এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে x ইকুয়াল টু 2 বসাই দেবো, অর্থাৎ এই জায়গাটা আমি যেটা করব 4 ইনটু 2 প্লাস 3 ইনটু e টু দি পাওয়ার 3 ইনটু 2। তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো 8 প্লাস 3 ইনটু e টু দি পাওয়ার 6। এখানে e এর যে মানটা, সেই e কিন্তু একটা পায়ের মতোই একটা কনস্ট্যান্ট, আমরা জানি পায়ের মান 3.1416, তারপরে হচ্ছে থাকে আমরা জাস্ট যেটা ইউজ করি সেটা হচ্ছে 3.1416। একইভাবে e এর একটা মান আছে, e এর মান হচ্ছে 2.71 এভাবে সামথিং। তাহলে 2.71 যদি এখানে মানটা ক্যালকুলেটর যদি বসাই দিতে হয়, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 8 প্লাস 3 ইনটু 2.71 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু, যেটা হবে সেটা হলো 1196.32। তাহলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে x ইকুয়াল টু 2 বিন্দুতে ওই ফাংশনটিতে, অর্থাৎ x ইকুয়াল টু 2 বিন্দু কোনটা, x ইকুয়াল টু 2 বিন্দু এটা, x ইকুয়াল টু 2 বিন্দু এটা। তো এই বিন্দুতে দেখা যাচ্ছে কি যে এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা তো আরো উপর দিকে এভাবে গেছে, আর অনেক দূর পর্যন্ত গেছে, এটা ইনফিনিটি পর্যন্ত চলছে। এই গ্রাফটা যে যেখানে আছে যে x ইকুয়াল টু 2 বিন্দুতে যদি এভাবে একটা স্পর্শ টানা হতো, তাহলে দেখা যেত তাহলে যেটা পাওয়া গেল সেটা হলো যে x ইকুয়াল টু 2 বিন্দুতে যে ঢালটা সেটা হচ্ছে 1196.32। এখন একটা প্রশ্ন, পরের প্রশ্নটা হচ্ছে কি যে x ইকুয়াল টু, পরের প্রশ্নটা হলো যে x ইকুয়াল টু 2 বিন্দুতে যে স্পর্শকটা ঢালটা বের করলাম, সেই ঢালটা বা সরলরেখাটি x অক্ষের সাথে কত কোণ তৈরি করে, x অক্ষের সাথে কত কোণ তৈরি করে। আমরা জানি যে এই যে ঢালটা পেলাম x ইকুয়াল টু 2 বিন্দুতে ঢাল পাওয়া গেছে কত, 1196, তার মানে এটাই হচ্ছে ঢাল m 1196.2। আবার এই ঢাল মানে কি, tan থিটা, এটা আমরা জানি। তাহলে এখানে থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা tan ইনভার্স 1196.2 ইকুয়াল টু, দেখা যাচ্ছে এটা আসবে ক্যালকুলেটরে বসিয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 89.95 ডিগ্রি। অর্থাৎ এখানে থেকে আমরা যে নরমালি বেসিক যে ধারণা সেটা হচ্ছে কি যে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে, একটা ইকুয়েশনের মধ্যে ইকুয়েশন থেকে কি, তাহলে আমরা এখানে মেইনলি যেটা করলাম সেটা হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনকে x সাপেক্ষে অন্তরীকরণ, নরমাল অন্তরীকরণ করলাম, যেটা পাইলাম সেটা হচ্ছে dy dx ইকুয়াল টু 4x প্লাস 3 ইনটু e টু দি পাওয়ার 3x। তারপর কি করলাম, x ইকুয়াল টু 2 বিন্দুতে এই ফাংশনটির যদি কোনো, এই ফাংশনটা অর্থাৎ এই গ্রাফে যদি কোনো একটা পয়েন্টে x ইকুয়াল টু 2 বিন্দুতে যদি একটা গ্রাফ টানা হয়, অর্থাৎ একটা সরলরেখা টানা হয়, তো সরলরেখার ঢাল কত হবে, জাস্ট এখানে x এর মান 2 বসাই দিলেই আমরা ঢালটা পেয়ে যাবো। এখানে ঢাল পাওয়া যাচ্ছে 1196.32। আবার বলা হচ্ছে কি এই সরলরেখাটাই x অক্ষের সাথে কত কোণ তৈরি করে, তাহলে আমরা জানি ঢালটাই ইকুয়াল টু tan থিটা। থিটা কি, এটা হচ্ছে ওই সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেটাই হচ্ছে আমার থিটা। তাহলে এখানে tan থিটা ইকুয়াল টু পাওয়া গেল 1196.2। তাহলে এখানে থিটা হচ্ছে tan ইনভার্স 1196.2 ইকুয়াল টু 89.95। তাহলে এই হলো নরমালি যে অন্তরীকরণের একদম বেসিক লেভেলের যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সেটা আমরা দেখলাম। যে পার্শিয়াল অন্তরীকরণ, অথবা পার্শিয়াল মানে কি, পার্শিয়াল মানে হচ্ছে আংশিক। এই আংশিক অন্তরীকরণ তো লাগবেই, এই অধ্যায়ে বিশেষ করে পার্শিয়াল অন্তরীকরণটা লাগবে। এই পার্শিয়াল অন্তরীকরণটা হচ্ছে কি সেটা আগে বোঝার চেষ্টা করি। যেমন আমি দেখলাম এর আগে, সেটা হচ্ছে কি অল টাইম দেখলাম যে y ইকুয়াল টু একটা x এর ফাংশন আকারে, অর্থাৎ y ইকুয়াল টু 2x কিউব প্লাস 9x স্কোয়ার, অথবা y ইকুয়াল টু sin x প্লাস cos x, অথবা দেখলাম যে y ইকুয়াল টু sin স্কোয়ার 3x প্লাস sec স্কোয়ার x, অনেক কিছু দেখেছি। সেটা হচ্ছে কি একদিকে y মানে y ইকুয়াল টু x এর ফাংশন, y ইকুয়াল টু শুধুমাত্র x থাকছে এদিকে ডান দিকে। যদি কখনো এরকম হয় যে x আর y দুটো একই সাথে থাকবে, তখন সেটার অন্তরীকরণগুলা কিভাবে নির্ণয় করতে হয়, সেটাই হচ্ছে পার্শিয়াল অন্তরীকরণ, অর্থাৎ আংশিক অন্তরীকরণ। একটা ফাংশন আছে f ইকুয়াল টু
2x² প্লাস 9x² প্লাস y। এখন এই ফাংশনের মধ্যে xy দুটাই আছে, এই ফাংশনের মধ্যে xy দুটাই আছে। তাহলে যদি কখনো এরকম বলা হয় যে আংশিক, কথাটার মানে হচ্ছে এটা x চলক হতে পারে, x চলক হতে পারে, আর হচ্ছে y কনস্ট্যান্ট হতে পারে, এটা ধরতে পারি, অথবা y চলক হতে পারে, y চলক হতে পারে, আর x কনস্ট্যান্ট হতে পারে। এক্সাম্পল হিসেবে যদি এই এক্সাম্পলটা দেখি, সেটা হচ্ছে যে এই f কে যদি বলা হয় শুধুমাত্র x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তখন জিনিসটা এরকম হবে। আমরা নর্মালি কি লিখতাম যে এখানে dy মানে ddx অফ y, মানে এটা পড়তাম ddx। কিন্তু এখানে যেটা পড়া হবে সেটা হবে এরকম যে ডেল্টা ডেল্টা এক্স অফ এফ, মানে এটা আংশিক, এটা এই চিহ্ন দ্বারা বোঝায় আংশিক, ডেল্টা ডেল্টা এক্স অফ এফ। আর এটা কি, এটা হচ্ছে ddx অফ y, আর এটা কি, এটা পড়া হবে ডেল্টা ডেল্টা এক্স অফ এফ আর কি, মানে একটা। আচ্ছা, তাহলে এটা কি হবে, এখানে বলা আছে এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে মানে এক্সটাই হচ্ছে কি, এক্সটাই হচ্ছে চলক। তার মানে এই চলক বাদ দিয়ে বাকি যে অংশগুলো থাকবে সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আর একটি সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি আংশিক অন্তরীকরণ এর অন্তর্গত, যেটা বলা আছে যে f = 2x² প্লাস 9xy প্লাস হচ্ছে y²। তো এখানে বলা আছে এই ফাংশনটাকে, এখানে জিনিসটা এরকম না যে ddx অফ f, জিনিসটা এরকম না, এখানে কিন্তু d নাই, এখানে কি আছে ডেল্টা। এই ডেল্টা অর্থ মানে del t, ডেল্টা 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 এক্স অফ এফ, আর এটা কি ডেল্টা ডেল্টা অফ y এফ, মানে এটা পড়বো কিভাবে, এটাকে পড়বো ডেল্টা ডেল্টা এক্স অফ এফ, মানে ডেল্টা ডেল্টা, সরি এটা y আর কি, ডেল্টা ডেল্টা অফ এফ, আর এটা কি ডেল্টা ডেল্টা এক্স অফ এফ। তাহলে এই জিনিসগুলো আমরা হচ্ছে এখন বের করবো আংশিক, আংশিক হচ্ছে অন্তরীকরণের সাহায্যে। এটা লাগবে আমাদের ভেক্টর অধ্যায়ে লাগবে। তাহলে এটা যেটা দেখবো সেটা হচ্ছে কি, যে শুধুমাত্র এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ এখানে কিন্তু চলক আছে দুইটা, চলক বলতে এখানে রাশি আছে দুইটা, দুই ধরনের। এখানে এক্স ওয়াই দুইটা ক্ষেত্র রয়েছে, এখানে এক্স এখানে কখনো চলক হবে, এক্স যদি চলক হয়, তাহলে বাকিগুলো অর্থাৎ এখানে ওয়াই হবে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে ধ্রুবক কোনো মান, আর ওয়াই যদি চলক হয় তাহলে এক্স হবে কনস্ট্যান্ট। তাহলে এখানে কি আছে, এক্স এর সাপেক্ষে, তার মানে এক্স চলক আর হচ্ছে ওয়াই কে কনস্ট্যান্ট ধরতে হবে। তাহলে এই জায়গাতে যেটা করতে পারি সেটা হচ্ছে কি, যে 2y যেহেতু কনস্ট্যান্ট, তাহলে 2y রেখে x² অন্তরীকরণ হচ্ছে 2x, প্লাস এখানে y কনস্ট্যান্ট মানে 9y রেখে x এর অন্তরীকরণ মানে 1, প্লাস এখানে y² পুরোটাই কনস্ট্যান্ট, তার মানে x এর সাপেক্ষে অন্তরীকরণ সেটা 0। তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 4xy প্লাস 9y। একই হবে এখানে কি করা আছে, যে ডেল্টা ডেল্টা y অফ f, এখানে y সাপেক্ষে অন্তরীকরণ, মানে y চলক, আর x টা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে যেটা করব সেটা হচ্ছে 2, এখানে যেটা করব সেটা হচ্ছে 2x² টা রেখে y এর অন্তরীকরণ, অর্থাৎ y কে y সাপেক্ষে অন্তরীকরণ মানে এখানে 1, প্লাস এখানে 9x রেখে y কে অন্তরীকরণ y সাপেক্ষে মানে এটা 1, প্লাস হচ্ছে এটা হবে 2y। তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো 2x² প্লাস 9x প্লাস হচ্ছে 2y। তাহলে যেটা বোঝা গেল যে কোনো ফাংশনকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, মানে আংশিক অন্তরীকরণ করতে বললে y কে কনস্ট্যান্ট ধরতে হবে, আর y কে y সাপেক্ষে অন্তরীকরণ করতে হলে x কে মানে কনস্ট্যান্ট ধরতে হবে। এইভাবে কিন্তু করে যেতে হবে, এটা কিন্তু আমাদের লাগবে, এই ভেক্টর অধ্যায়ে এটা লাগবে। এর পরবর্তী পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যোগজীকরণ নিয়ে আলোচনা করব, কারণ যোগজীকরণ ঠিক একইভাবে অন্তরীকরণের মতোই গুরুত্বপূর্ণ।